আগামী 2 বছরে 70% বাড়িকে এলপিজির আওতায় আনতে চাইলেও দাম ও মান নিয়ে বিতর্ক। যে বাসাবাড়িতে গ্যাসটা 950 টাকা আছে, আমরা এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সিলিন্ডার ইউজ করলে আমাদের 2000 থেকে 2500 টাকা খরচ হচ্ছে। একটা গ্যাস কিনতে গেলে আমার 1100-1200 পড়ে, এখানে আমার দুইটা সিলিন্ডার লাগতেছে। সুষ্ঠু নীতিমালায় দাম অর্ধেক নামিয়ে আনা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। সময় চাইলেন প্রতিমন্ত্রী। এলপিজি ব্যবসায়ীদের প্রেসারে এবং তাদের প্রয়োজনে এই কাজটি হচ্ছে না। ভ্যাট যদি মওকুফ করা হয় তাহলে 450 টাকার নিচেই সিলিন্ডার বাণিজ্যিকভাবে অ্যাভেলেবল করা সম্ভব। টার্মিনাল না থাকাতে কিন্তু যারা ইম্পোর্ট করতেছেন তাদের কস্ট বেশি পড়তেছে। প্রাইভেট সেক্টর থেকেও যদি ইনভেস্টমেন্ট করে টার্মিনাল হয়ে যায়, দামের জায়গায় একটা কমফোর্ট আগামী 2-3 বছরে দেখতে পাবো। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি বিথি হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিবিআনায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে রাজধানী সহ সারা দেশের সিএনজি স্টেশনে 24 ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ। দুর্ভোগে সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য আবারও ব্যবহারের উপযোগী করে তোলার অভিযোগ। বাড়ছে মরণ ব্যাধির ঝুঁকি। আগামী মাস থেকে বেশ কিছু পরিকল্পনা সিটি কর্পোরেশনের। সঞ্চয়পত্রে সুদ হার কমানোর ইঙ্গিতে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। কাঠামোগত পরিবর্তন আনার দাবি, ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের আশঙ্কা। লবণাক্ততার আগ্রাসনে পাল্টে যাচ্ছে খুলনার চিরচেনা প্রকৃতি ও পরিবেশ। উপকূলের সবুজ বেষ্টনী বিলুপ্ত হওয়ার আশঙ্কা। এবং ঈদকে কেন্দ্র করে নানা বয়সী মানুষের ঢল কুয়াকাটায়। অশান্ত সমুদ্রের জলরাশি দেখে উচ্ছ্বসিত সবাই। নরসিংদী ড্রিম হলিডে পার্কে উৎসবের আমেজ। আগামী 2 বছরের মধ্যে সরকার 70% বাসাবাড়িকে এলপিজির আওতায় আনতে চাইলেও এর দাম ও নিরাপত্তার মান নিয়ে রয়েছে বিতর্ক। দাম নিয়ন্ত্রণ সরকারের পক্ষ থেকে বারবার নীতিমালা তৈরির কথা বলা হলেও তা শুধু প্রতিশ্রুতিতেই আটকে আছে। জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, নীতিমালা তৈরিতে আরও কিছু সময় লাগবে। আর সুষ্ঠু নীতিমালার মাধ্যমে বর্তমান বাজার মূল্যের তুলনায় এলপিজির দাম অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। অন্যান্য জ্বালানির মতো আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও দেশের বাজারে নেই তার সমান প্রভাব। 2013 সালের জুনে এলপিজি তৈরির উপাদান বিউটেন ও প্রোপেনের টন প্রতি দাম ছিল $770 ও $745। বর্তমানে তা নেমে এসেছে যথাক্রমে $390 ও $385। প্রতিবেশী ভারতের কলকাতায় 14 কেজি 200 গ্রাম এলপি গ্যাসের দাম পড়ে বাংলাদেশি মুদ্রায় 547 টাকা। অথচ ঢাকায় সর্বাধিক বিক্রিত 12 কেজি সিলিন্ডার গ্যাসের জন্য গুনতে হচ্ছে 1100 থেকে 1200 টাকা। যে বাসাবাড়িতে গ্যাসটা 950 টাকা আছে, আমরা এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সিলিন্ডার ইউজ করলে আমাদের 2000 থেকে 2500 টাকা খরচ হচ্ছে। একটা গ্যাস কিনতে গেলে আমার 1100-1200 পড়ে, আনতে খরচ। আমার এখানে আমার দুইটা সিলিন্ডার লাগতেছে। সরকার এলপিজির ব্যবহার বাড়াতে চাইলেও এর দাম এখনো সাধারণের সাধ্যের বাইরে। বিশেষজ্ঞরা মনে করেন, এলপিজিকে জনপ্রিয় করতে হলে প্রাধান্য দিতে হবে ভোক্তা স্বার্থকে। আর সেক্ষেত্রে দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কোনো বিকল্প নেই। গত জানুয়ারিতে এক প্রজ্ঞাপনে স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এলপিজির দাম নির্ধারণের পদ্ধতি প্রণয়নের কথা বলা হয়েছিল। আর ফেব্রুয়ারিতে 2 মাসের মধ্যে নীতিমালা তৈরির কথা জানিয়েছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে এখনো তৈরি হয়নি সেই নীতিমালা। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীরা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করছে বলেই নীতিমালা প্রণয়ন আটকে আছে। এলপিজি ব্যবসায়ীদের প্রেসারে এবং তাদের প্রয়োজনে এই কাজটি হচ্ছে না। ভ্যাট যদি মওকুফ করা হয় তাহলে 450 টাকার নিচেই সিলিন্ডার বাণিজ্যিকভাবে অ্যাভেলেবল করা সম্ভব। জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, এলপিজির দাম নির্ধারণে নীতিমালা প্রণয়নে আরো কিছু সময় লাগবে। এটা একটু দেরি হচ্ছে, আমি মন্ত্রণালয়ে বারবার প্রেশার দিচ্ছি তারা যেন ইমিডিয়েট নিয়ে আসে। আর আরেকটা বিষয় হলো, আমাদের ডিপ সি টার্মিনাল নাই। টার্মিনাল না থাকাতে কিন্তু যারা ইম্পোর্ট করতেছেন তাদের কস্ট বেশি পড়তেছে। প্রাইভেট সেক্টর থেকেও যদি ইনভেস্টমেন্ট করে টার্মিনাল হয়ে যায়, দামের জায়গায় একটা কমফোর্ট আগামী 2-3 বছরে দেখতে পাবো। এছাড়া সিলিন্ডারের নিরাপত্তার মান নিশ্চিত করতে বিস্ফোরক অধিদপ্তরের আধুনিকায়নে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
বিবিআনা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে রাজধানী সহ সারা দেশে 24 ঘন্টার জন্য সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গতরাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানানোর পর রাত 12টা থেকেই তা কার্যকর হয়। এতে গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কথা তারা জানতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন। ঈদুল ফিতরের 10 দিন আগে ও পরে দেশের সব সিএনজি স্টেশন খোলা থাকবে। ঈদের আগে সিএনজি স্টেশনগুলোর প্রতি এমন নির্দেশনাই দিয়েছিল গ্যাস সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কিন্তু তিতাস গ্যাস বুধবার রাতে গণমাধ্যমকে জানায়, বিবিআনা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বুধবার রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সিএনজি স্টেশনগুলোতে। নির্দেশনা মেনে সিএনজি স্টেশনগুলোও মধ্যরাত থেকেই গ্যাস বিক্রি বন্ধ করে। এতে বিপাকে পড়েন ব্যবহারকারীরা। এই সময় মানুষ শহরে নাই, দেশ কালকে অফিস আদালত খুলতেছে, মানুষ শহরে আসবে, কিভাবে আসবে? গ্যাস ছাড়া সমস্যা হয়, অকটেনে চালাইতে পড়তে হয় না, ভাড়া ওই রকম না। গাড়ি না চালাইতে পারলে বউ বাচ্চা নিয়ে চলতে পারবো। ভুক্তভোগীরা বলছেন, আগে থেকে গ্যাস বন্ধের কোনো নির্দেশনা গ্রাহকরা অবগত না থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। জানতাম না যে অ্যাকচুয়ালি গ্যাস হঠাৎ করে বন্ধ, এজন্যই আর কি গ্যাস নিতে আসা সব পাম্পে একরকমই কথা। গ্যাসগুলো তিতাসের টিয়াতে না বলে 24 ঘন্টা লেগে বন্ধ করে দিচ্ছে। প্রাইভেট এখন ঈদের টাইম একটু কম হবে, কিন্তু আমাদের সার্ভিস গাড়িগুলো অ্যাভেলেবল হইতেছে, তাদের সবচেয়ে বেশি ভোগান্তি হইতেছে। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করেও মহানগরীর প্রান্তসীমা আমিনবাজার এলাকার মহাসড়ক সংলগ্ন একটি সিএনজি স্টেশনে গ্যাস বিক্রি করতে দেখা যায়। নিষেধ করে নাই এরকম কোনো নোটিশ তো আমরা পাই নাই বা আমাদের কর্মকর্তা জানায় নাই। তিতাস জানিয়েছে, এই 24 ঘন্টায় সিএনজি স্টেশনে সরবরাহ পুরোপুরি বন্ধ থাকলেও বাসাবাড়িতে ব্যবহৃত লাইনে সীমিত চাপে গ্যাস সরবরাহ চালু থাকবে। পেট্রোবাংলা জানায়, 6টি গ্যাস বিতরণ কোম্পানি 24 ঘন্টা দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। অন্যদিকে ঈদের ছুটি শেষে ঢাকা ফেরত যাত্রীরা পরিবহন সংকটে পড়তে পারেন বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সাধারণ বর্জ্যের সাথে ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য মিশিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে দূষণ সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে সেসব হাত বদল হয়ে আবার ব্যবহার উপযোগী হয়ে উঠছে। এতে নানা মরণব্যাধির ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ব্যয়বহুল হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় ক্ষতিকর বর্জ্য ধ্বংস করা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর করতে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর শিশু হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মাঝখানে রয়েছে বর্জ্যের স্তূপ। এসব কোনো সাধারণ বর্জ্য নয়। এখানে রয়েছে হাসপাতালে ব্যবহার করা সুচ, সিরিঞ্জ, তুলা সহ নানা ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য। রাজধানীর বড় বড় অনেক হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে ডাস্টবিনে। দূষণের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য থেকে বিক্রয়যোগ্য পণ্য বেছে নিয়ে অন্যত্র বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। আমরা শর্টকাটে এই রাস্তাটা ব্যবহার করি, তো এই বজ্র ফেলাতে আমাদের অনেক ক্ষতি হয়। যে ময়লাগুলো ওরা বিক্রি করতে পারবে সেগুলো টোকাই টোকাই বাইরে বিক্রি করে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রি করে, এগুলো দিয়ে কিছুটা স্টাইলাইজেশন করে ধুয়ে ওগুলো আবার বিক্রি করতেছে। এর জন্য নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির সীমাবদ্ধতার পাশাপাশি সচেতনতার অভাবকে দুষলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আলাদা করে এই প্ল্যানগুলি করা ইজ ভেরি এক্সপেন্সিভ এবং জায়গা এবং টাকা দুইটারই আমাদের সীমাবদ্ধতা আছে। অনলি 8%, ওরা ইয়েতে প্রিজম নামক আরেকটা প্রতিষ্ঠান আছে, তারা নিয়ে যাচ্ছে। বাকি যে ইয়েটা থাকতেছে, যে আমাদের 92% বাকিটা, সেটা কিন্তু অন্যান্য সাধারণ বর্জ্যের সাথে মিশে যাচ্ছে। এসব বর্জ্যের মাধ্যমে হেপাটাইটিস বি, যক্ষা বা এইডস সহ নানা রকম ব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। নির্দিষ্ট জায়গায় তাদের এগুলো ব্যবস্থা করার কথা। এগুলো না করে অনেক সময় ওরা বাইরে বিক্রি করে, যেগুলি রিসাইক্লিং হওয়ার সম্ভাবনা আছে, এবং এটি হলে এটা আমাদের জন্য অত্যন্ত মারাত্মক ঝুঁকি বয়ে আনবে। কারণ ধারালো সুইয়ের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে অনেক রোগ ছড়াতে পারে, এবং যেগুলো দুরারোগ্য ব্যাধিও এর মধ্যে আছে। খুব শীঘ্রই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কঠোর করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেসব হসপিটাল তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছে না বা আইনসম্মতভাবে মেডিকেল ওয়েস্ট ডিসপোজ অফ করছে না, তাদের যেন তালিকা আমাদের কাছে দেয়, সেইভাবে আমরা তাদেরকে মানসম্মত বা পরিবেশসম্মত মেডিকেল ওয়েস্ট ডিসপোজাল যেন তারা করে, সেই ব্যাপারে আমরা তাদেরকে বাধ্যই করব।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে রাজধানীতে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় ১৫০০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন ৫০ টন বর্জ্য সৃষ্টি হয়। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। চলে গেলেন সঙ্গীতজ্ঞ সুধীন দাস। সংস্কৃতি অঙ্গনে শোক। বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঈদ উল ফিতরের নির্ধারিত সরকারি ছুটি শেষে আজ আবারও খুলছে অফিস, আদালত সহ ব্যাংক, বিমা প্রতিষ্ঠানগুলো। আর তাই গ্রামে স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সকালে নৌপথে ঢাকা ফেরত যাত্রীদের বেশ কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। ভোরের আলো ফুটতে না ফুটতে বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। গ্রামে স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে আবারও নগরীতে অনেকটা নিরাপদেই ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরছেন গ্রামে যাওয়া মানুষ। ভোরে সদরঘাটে ফেরা অধিকাংশ লঞ্চেই তেমন একটা যাত্রী চাপ ছিল না। এবারের ঈদ যাত্রায় নৌযানের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বস্তির ছাপ ছিল যাত্রীদের কণ্ঠে। এটা তো নিয়ম আর কি, চাকরির সূত্রে সবাইকে আবার চলে আসতে হয়, কিন্তু খারাপ তো লাগেই। আজকের অফিস আছে যেহেতু সেই জন্য আজকে আসছি, আর নাই তো এই দুদিন ছুটিতে কাটাই আসতাম। অন্যান্য বছর যেরকমের দেখা গেছে যে এতটা জ্যাম, তারপরে লঞ্চের ভিতরেও সমস্যা, এবছর খুব ভালো লাগছে। আগের যে ঢাকাটাকে হতো এটা একটু কম হয়েছে, যেটা আগের তুলনায় অনেকটা ভালো মনে হয়েছে। ঈদ শেষে প্রাণের ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তারিকুল হাসান আশিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, কাজল, আসলে কর্মদিবস শুরু হওয়াতে কিন্তু সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছে গ্রামে যাওয়া সাধারণ মানুষ। তো ঈদ উদযাপন শেষে যারা ফিরছেন আসলে তাদের কিন্তু যথেষ্ট চাপ লক্ষ্য করা গেছে রাজধানীর লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন, এমনকি রেল স্টেশনগুলোতে। আমরা সকাল থেকে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে দেশের বিভিন্ন গন্তব্য থেকে 5 থেকে 6টি ট্রেন কিন্তু এখন এই 8টার কিছু সময় পর্যন্ত এসেছে এবং প্রত্যেকটি ট্রেনে কিন্তু যাত্রী চাপ খুব কম ছিল না বলা যায়, কিন্তু খুব যে বেশি ছিল তাও কিন্তু নয়। আমরা যেমনটি দেখেছি যে কিছুক্ষণ আগে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু স্টেশনে প্রবেশ করেছে। সেখান থেকে কিন্তু পর্যাপ্ত যাত্রীরা আমরা দেখেছি যে তারা রাজধানীতে ফিরেছেন সেই ট্রেনটি করে। পাশাপাশি এখনো কিন্তু স্টেশনে যথেষ্ট লোক অপেক্ষা করছে এবং এই লোক কিন্তু আসলে যারা ঈদে বিভিন্ন কারণে বিভিন্ন কাজের জন্য যেতে পারেনি আসলে তারাই কিন্তু ঈদের পরে অর্থাৎ ঈদের তৃতীয় দিনেও কিন্তু আজকে রাজধানী ছেড়ে যাচ্ছে। আমরা এমন দৃশ্য কিন্তু দেখেছি এবং স্টেশনে কিন্তু যারা আসছেন তাদের চেয়ে কিন্তু এখনো আমরা দেখেছি যে যাওয়ার যাত্রী তাদের চাপটাই কিন্তু বেশি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারাও কিন্তু একটা টিকিট সংকটে ভুগেছেন যে আসলে ঈদ যারা করতে পারেনি তারা ঈদের পরে আসলে যে যান সেটাও কিন্তু একটি মানুষের একটা বড় চাপ কিন্তু থাকে বিভিন্ন সময় আমরা যেমনটি দেখে থাকি। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে ঈদের আগে ঘর ফেরা মানুষের যে একটি বড় চাপ যেটি লক্ষ্য করা যায়, অর্থাৎ ট্রেনের ছাদে করেও মানুষ যান, এমনকি যেভাবে পারেন আসলে মানুষ সেভাবে যান, কিন্তু ফেরার সময় কিন্তু মানুষের সেই উচ্ছ্বাসটা আসলে থাকে না। যেমন আজকে আমরা মানুষের সাথে যারা ফিরেছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা অফিস শুরু হয়ে গেছে মূলত আজকে তাদের আনুষ্ঠানিক কর্মদিবস হওয়াতে ঈদের মাত্র তৃতীয় দিনেই কিন্তু তাদেরকে চলে আসতে হয়েছে। পাশাপাশি তাদেরকে কাজ শুরু করতে হবে, সেজন্য আসলে নতুন উদ্যমে ঈদের আনন্দে প্রিয়জনের সাথে ভাগাভাগি করে আজকে তারা আবার কর্মস্থলে যোগ দিবেন। তো এইসব বিষয়ে আমাদেরকে তারা জানিয়েছেন। পাশাপাশি কিন্তু এখনো ট্রেনগুলি আসছে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং সেসব ট্রেনে করে কিন্তু রাজধানীমুখী যাত্রীরা আবার ফিরছেন তাদের কর্মস্থলে। তো কাজল, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে কাজে ফেরা যাত্রীদের সবশেষ খবর। দর্শক, ব্যস্ত রাজধানীতে আবারও ঈদে যাওয়া ঘরমুখী মানুষগুলো ফিরছেন, এসব খবর নিয়ে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। এতক্ষণ ছিলাম সেখানে। ঈদকে কেন্দ্র করে নানা বয়সী মানুষের ঢল নেমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। ঘুরতে আসা সবাইকে উচ্ছ্বসিত করছে অশান্ত সমুদ্রের জলরাশি। সমুদ্র স্নান ও বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলছে। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর আছেন বলে দাবি পর্যটন পুলিশের।
এসএম সিফাতের তোলা ছবিতে কুয়াকাটা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে কুয়াকাটার আশপাশ ও দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন সমুদ্রকন্যা কুয়াকাটায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ে মুহূর্তেই নেমে পড়ছেন সবাই। আগত পর্যটকদের উচ্ছ্বাস বলে দিচ্ছে সমুদ্রকন্যা কুয়াকাটা কতটা সফল করেছে এবারের ঈদকে। এখানে ঘুরতে এসে মানে ঈদ যাপনের মধ্যে অনেক পার্থক্য, অনেক বেশি, আর আনন্দটা বহুগুণ বেড়ে গেছে। পরিবার সহ সবাইকে নিয়ে কুয়াকাটা ঘুরতে আসলাম। আমার হাজবেন্ড আসছে, আমরা সবাই একসাথে আসছি, খুব আনন্দ হইতেছে। আর ফার্স্ট টাইম আমরা এখানে আসা। কোলাহল ছেড়ে আর কি একটু নিরাপত্তার মধ্যে বা একটু সমুদ্রের পাড়ায় এসে মনটাকে ফ্রেশ করা আর কি। পর্যটকদের নিরাপত্তা দিতে সাদা পোশাকেও কাজ করছে টুরিস্ট পুলিশ। ইউনিফর্ম পোশাকে আমাদের টুরিস্ট পুলিশ কুয়াকাটার পক্ষ থেকে 24 ঘন্টা 3টা শিফটে ডিউটি করবে এবং সাদা পোশাকেও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য একদল পুলিশ আমাদের থাকবে পর্যটকদের নিরাপত্তার জন্য। এবছর ঈদেও মিলেছে লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগটা হাতছাড়া করেননি কেউ। কুয়াকাটার 13টি পর্যটন স্পটে তাই প্রতিদিন ঢল নামছে হাজারো পর্যটকের। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের এ চাপ থাকবে ঈদ ছুটি শেষ না হওয়া পর্যন্ত। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। নরসিংদীর অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক জুড়ে উৎসবের আমেজ। ঈদের দিন থেকে সব বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর পার্কটি। পর্যটক ও দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় নতুন নতুন রাইড সংযোজনের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের তৃতীয় দিনেও এ বিনোদন কেন্দ্রে ভিড় করেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। ওয়াটার পার্কে নাচে গানে মাতোয়ারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। গানের তালে তালে নেচে যেন ঝরিয়ে নিচ্ছেন দীর্ঘ সময়ের ক্লান্তি। শত ব্যস্ততার মাঝে শহর জীবনের একটু বাইরে আসতে সবাই মিলে একসাথে একটু অবসর কাটাতে ভালোই লাগে। ঈদের আনন্দ বর্ণিল, সবার সাথে ভাগাভাগি করে নিব, সবাই মজা করতে আসছি ফ্যামিলি সহ। ঢাকা থেকে একটু বাইরের সাইডে যে এত সুন্দর একটা লোকেশন আছে, পরিবেশ আছে, এটা আসলে না আসলে বুঝতাম না। এইখানে এসে খুবই ভালো লাগতেছে, এখানকার পরিবেশটা অনেক অন্যরকম। প্রায় 100 বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে রয়েছে নানান আকর্ষণীয় রাইড। এখানে এলেই দেখা মিলবে হিমালয় পর্বতের সাদৃশ্য ফেন্টম হিল। স্বপ্নের এ পার্কে বসবাস করছে ইতালি থেকে আনা 30টি ভূত। মনোমুগ্ধকর এসব রাইডসে অন্যরকম এক অনুভূতি খুঁজে পেয়েছেন দর্শনার্থীরাও। বন্ধুরা সবাই মিলে কুমিল্লা থেকে এসেছি এখানে ঈদ আনন্দ একসাথে মিলে ভাগাভাগি করার জন্য। সকালবেলায় পার্কে আসছি, ড্রিম হলিডে পার্কে। আমার কাছে এটা খুব আনন্দই লাগলো। এবার আমাদের 5টি রাইড নতুন, তার মধ্যে আকর্ষণীয় যেটা হলো আপনার ড্রিম আইকন, সেটা 14 তলা হাইট। আমি বাচ্চাদের জন্য একটা রেস্কিউ কার এনেছি, যেই কারে বসে মনে হচ্ছে সে রেসিং করছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। জনপ্রতি প্রবেশে লাগছে 250 থেকে 300 টাকা। সময় সংবাদ, নরসিংদী। নতুন অর্থ বছরের সঞ্চয়পত্রে সুদ হার কমানোর ইঙ্গিতে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। তাদের দাবি, সুদ হার না কমিয়ে সঞ্চয়পত্রের কাঠামোগত পরিবর্তন আনা যেতে পারে। অর্থনীতিবিদদের মতে সঞ্চয়পত্রে সুদ হার কমানো হলে সঞ্চয় প্রবণতা কমা এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আশঙ্কা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঞ্জুয়ারা বেগম 17 বছর আগে স্বামীকে হারিয়েছেন। তার রেখে যাওয়া টাকা থেকে সঞ্চয়পত্র কিনেছিলেন তিনি। সে অর্থ দিয়ে চলছে 3 সন্তান নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রীর সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ইঙ্গিতে সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় তিনি। তার মতো অনেক মধ্যবিত্ত কিংবা অবসরপ্রাপ্তরাই এখন আতঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করতে, উনি মারা গেছেন আজকে 17 বছর, ব্রেন স্ট্রোক করে। অনেক কষ্ট হচ্ছে, অনেক 3টা সন্তান মানুষ করছি, অনার্স মাস্টার্স ফাইনাল করেছি। যে অবস্থা মার্কেটে কিভাবে চলবে? আমার ছেলে ইনকাম করে না, নাই মেয়ে ইনকাম করে না, আমার চলার মতো এটাই একটা সম্বল বানাই লইছি। এই সম্বলের মধ্যে সে যদি এটা কমাই দিলে আমার কষ্ট হবে না। জিনিসপত্রের দাম বাড়তেছে, আরেক দিক দিয়ে যদি এটা কমাই দেয় তাহলে তো স্বাভাবিকভাবেই
আমরা কোন রাস্তায় যাব জানি না। সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পক্ষে নন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তার মতে সঞ্চয়ের অভ্যাস ধরে রাখা এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় সঞ্চয়পত্রের বর্তমান সুদ হার ঠিক রাখা জরুরি। ব্যাংকে যে সেভিংস রেট আছে 5-6, এটা না রিয়েল রেট না, ইনফ্লেশন বাদ দিয়ে 2। আসলে ব্যাংকের সুদের হার এখন 7-8 হওয়া উচিত। ব্যাংকের সুদের থেকে 2-3% কম, অ্যাটলিস্ট 10-11 কম করা উচিত না। এটা হলো একটা শুধু রাখার না, এটা তো মানুষের একটা অবলম্বন। সিস্টেমটাকে আপনি একটু সংস্কার করবেন, সিস্টেমটা উঠিয়ে দেওয়ার তো না। বিভিন্ন প্রতিষ্ঠান বা উচ্চবিত্তরা যেন এই বিশেষ সুবিধা নিতে না পারে সে ব্যাপারে সতর্কতা অবলম্বনের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের বিশেষ সুবিধা দিতে সঞ্চয়পত্রের সুদ হার আগের মতোই রাখা উচিত বলে মত এই অর্থনীতিবিদের। সঞ্চয়পত্রের এই সুবিধাগুলো মূলত এই মুহূর্তে অনেক কোটিপতি এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অনেক ধরনের ইনস্টিটিউশন প্রাতিষ্ঠানিকভাবে এই সুবিধাগুলো নেওয়া হচ্ছে, যারা কিনা যৌক্তিকভাবে এই সুবিধাগুলো তাদের পাওয়ার কথা না। সরকার সীমিত সংখ্যক লক্ষ্যভোগী জনগোষ্ঠীর মধ্যেও এমনকি বর্তমানের যে সুদ হারটি রয়েছে সেটিকে বজায় রেখেও সামাজিক নিরাপত্তার যে লক্ষ্য সেটিকে অব্যাহত রাখতে পারবেন। কাঠামোগত দুর্বলতা দূর করতে সঞ্চয় অধিদপ্তর, রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে যৌথভাবে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। চাঁদপুরের ফরিদগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 6 ভাই বোন, মাংসপেশি শুকিয়ে হারিয়ে ফেলছে জীবনী শক্তি। চিকিৎসায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা। নিম্নমানের ক্যামেরা ও দুর্বলভাবে সিসি ক্যামেরা স্থাপন করায় 6 মাসের মাথায় অকার্যকর হতে শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা। কিছুদিন পরপর ক্যামেরা নষ্ট হয়, এর সুফল পাচ্ছে না নগরবাসী। ব্যাহত হচ্ছে পুলিশের শহর মনিটরিং কার্যক্রম। ক্ষতিগ্রস্ত ক্যামেরা মেরামত ও স্থাপনে উন্নত কাঠামো তৈরির আশ্বাস সিটি কর্পোরেশনের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। চলতি বছর 27 জানুয়ারি নগরীর একটি ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় অপরাধী শনাক্ত হয় সিসিটিভির ফুটেজে। এভাবে নগরীর গুরুত্বপূর্ণ 20টি পয়েন্টে 65টি সিসিটিভি ক্যামেরা থাকায় চুরি ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ডের দ্রুত আইনত ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে পুলিশ। কিন্তু পুলিশ বলছে ক্যামেরা স্থাপনের 6 মাসের মাথায় ঘন ঘন ক্যামেরা নেটওয়ার্ক বিচ্ছিন্নতা, অল্প বাতাসে ক্যামেরা খুলে পড়া, ঝাপসা ছবি ও হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সিসি ক্যামেরা বন্ধ হয়ে পড়া এলাকাগুলোতে বাড়ছে অপরাধ প্রবণতা। আমার মনে হচ্ছে এগুলো আসলে কোয়ালিটি দেখে তারা লাগায়নি। ক্যামেরাগুলো বসানো হয়েছে সেগুলো ক্যামেরা মানসম্মত না, এটা আমরা পেপার পত্রিকার মাধ্যমে অনেক আগেই জানতে পারছি। অপরাধ বাড়ছে, কোথায় কি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কোথায় কি ক্রাইম হচ্ছে, ছিনতাই হচ্ছে, এগুলো তার দেখা যাচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে সদর দফতর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু বর্তমানে একাধিক ক্যামেরা বন্ধ বা নষ্ট হওয়ায় ব্যাহত হচ্ছে মনিটরিং কার্যক্রম। ন্যাচারালি কিছুটা হলেও আমরা এর থেকে যে বেনিফিট পাচ্ছিলাম সেই বেনিফিট পাচ্ছি না। আশা করবো কনসার্ন যারা আছে এর পেছনে তারা খুব দ্রুত এটা ঠিক করে দিবে। 60 লাখ টাকা ব্যয়ে ক্যামেরা কেনার সময় দায়িত্বে না থাকায় এর মান নিয়ে সঠিক উত্তর নেই মেয়রের কাছে। এই প্রকল্পটি ভালো, কিন্তু এর মান কতটুকু যাচাই বাছাই করার প্রয়োজন বা কতটুকু আছে সেটি আমার সম্পর্কে বলা এখনো সম্ভব নয়। ভোগান্তি এড়াতে ক্যামেরা পরিচালনা ও স্থাপনের ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনার কথা বলছেন কর্পোরেশনের প্রকৌশলী। আগামীতে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগা হবে সেখানে আরো ঝড় প্রতিরোধী কাঠামো গড়ে তোলা যায় কিনা, যদিও খরচ বেশি, সেটা আমরা চেষ্টা করব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য মতে প্রায় 1.5 মাস ধরে নষ্ট গুরুত্বপূর্ণ 7টি পয়েন্টের 10টি ক্যামেরা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ভয়াবহ লবণাক্ততার আগ্রাসনে পাল্টে যাচ্ছে খুলনা উপকূলের চিরচেনা প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ। পাশাপাশি মানুষের পরিবেশ নষ্টকারী কাজে খুলনার মাটি ও পানির স্বাভাবিক কর্মকাণ্ড হারাচ্ছে। বিশেষজ্ঞদের মতে লবণাক্ততার আগ্রাসন অব্যাহত থাকলে আগামী 2 থেকে 3 দশকের মধ্যে খুলনা উপকূলের সবুজ বেষ্টনী বিলুপ্ত হয়ে যাবে। মানুষের জন্য বসবাসের অযোগ্য হবে উপকূলীয় এলাকা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। জলবায়ু পরিবর্তন এবং মনুষ্য সৃষ্ট কারণে ধীরে ধীরে লবণাক্ততা গ্রাস করছে খুলনা উপকূলের ভূমিতে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি লবণ পানি বদ্ধ রেখে
অপরিকল্পিত চিংড়ি চাষ করায় উপকূলের নিম্ন অঞ্চলের মাটি পানি ধরে রাখার ক্ষমতা হারাচ্ছে। সবসময় লবণ পানির আধিক্যের কারণে মাটিতে লবণের প্রলেপ বা সল্ট ক্রাস্ট তৈরি হচ্ছে। এছাড়াও মাটি অ্যাসিড সালফেট সল্টে প্রভাবিত হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলের ভূমিতে মাত্রাতিরিক্ত অ্যাসিড সালফেট সল্টের আধিক্য কৃষি ও জীববৈচিত্র্যের জন্য খুবই বিপজ্জনক। এতে এখানকার ভূমি উৎপাদনশীলতা ও উর্বরতা হারাচ্ছে। যেহেতু পানিটা এই শ্রিম কালচার যে প্রজেক্টগুলো এরা পানি আটকায় রাখে, ফলে দেখা যায় কি পানি এদিক সেদিক যেতে পারে না। পানির মধ্যে যে লবণ আছে এটা আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হয়ে এবং লিসিং লস হয়ে মাটির নিচে গিয়ে একটা ক্রাশ তৈরি করতেছে, ওখানে জমা হচ্ছে। 1973 থেকে 2000 সাল পর্যন্ত গবেষণার ফলাফলে খুলনা উপকূলে লবণাক্ত ভূমির পরিমাণ বেড়েছে বলে অভিমত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তার। 1973 সালে ছিল 8,33,000 হেক্টর লবণাক্ততায় আক্রান্ত, সেখানে 2000 সালে দেখা গেছে যে 10,20,000 হেক্টর লবণাক্ততায় আক্রান্ত এবং 2009-এ যে আমাদের জরিপ হয়েছে তাতে দেখা গেছে 10,56,000 হেক্টর লবণাক্ততায় আমাদের উপকূলীয় এলাকার জমিগুলো আক্রান্ত হয়েছে। মূলত অপরিকল্পিত পোল্ডার তৈরির কারণে উপকূলে জলাবদ্ধতা এবং লবণাক্ততা বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যাতে পলল ভূমিগুলো আবার সেডিমেন্ট পায়, আবার ভূমি গঠন হয় এবং আবার উঁচু হতে শুরু করে, এই ব্যবস্থাটা করতে হবে। সুতরাং এর জন্য টিআরএম এ যেতে হবে, টাইডাল রিভার ম্যানেজমেন্ট। ভবিষ্যতে যারা আরো খারাপ না হয় তার জন্য এখনই উদ্যোগ নেওয়া যেতে পারে এবং এর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনার মাধ্যমে ভূমির বাস্তবসম্মত, পরিবেশসম্মত যে ভূমির ব্যবহার সেটাকে উপর জোর দিতে হবে। পরিসংখ্যান অনুযায়ী বৃহত্তর খুলনা উপকূলে প্রায় 1 কোটি মানুষ বসবাস করে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এবার একটি শোক সংবাদ। সঙ্গীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাস আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। বৃহস্পতিবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের জনতার শ্রদ্ধা জ্ঞাপনের পর তার সৎকার হবে বলে জানিয়েছেন স্বজনরা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীন দাস, যিনি একজন প্রখ্যাত স্বরলিপিকার, নজরুল গবেষক ও শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। 1930 সালে কুমিল্লায় জন্ম নেয়া এই শিল্পী মাত্র 12 বছর বয়স থেকেই সঙ্গীতের তাল আর লয় নিয়ে সুরের ধারায় নাম লেখান তাঁরই ভাই পণ্ডিত সুরেন দাসের সঙ্গীত শিক্ষার্থী সম্মিলনী স্কুলে। 50 থেকে 70-এর দশক পর্যন্ত এই ভূখণ্ডে তার মায়াভরা কণ্ঠে নজরুল সঙ্গীত গাওয়া এই গুণীজন চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার রাত 8টার কিছু পরে 87 বছরে জীর্ণ শরীরে নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। শিল্পীর স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই তার শরীরে বাসা বেঁধেছিল বার্ধক্যজনিত নানা ব্যাধি। সবশেষ মঙ্গলবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি তাকে। লাইফ সাপোর্টে দেওয়া হলো, ওনার প্রত্যেকটা ফাংশন ফেল করলো আস্তে আস্তে। ভাগ্যে নেই, উনি ছেড়ে চলে গিয়েছেন আমাদের কাছ থেকে। বুধবার তার মরদেহ হিমঘরে রাখা হবে। বৃহস্পতিবার বেলা 10টায় শিল্পীর শেষ কর্মস্থল নজরুল ইনস্টিটিউটে শ্রদ্ধা জানানো হবে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তার সৎকার করা হবে। শিল্পীর এই প্রয়াণে নজরুল গবেষণায় একটি বড় শূন্যতা নেমে আসবে বলে জানান তার গুণগ্রাহীরা। নজরুলের যে মূলধারার গানগুলি, মূল সুরের গানগুলি, সেগুলি যেন বিকৃতভাবে কেউ গাইতে না পারে, তো সঙ্গীতের এই সেক্টরটাই উনি কাজ করতেন, দেখতেন। উনি নজরুল সঙ্গীতকে যেভাবে আমাদের বাঙালির কাছে উপস্থিত করছিলেন, সেইটা ওই আজকের দিনে নানান জটিলতার মধ্য দিয়ে ওনার প্রকাশটা সেভাবে হয়নি। আমাদের জাতির পক্ষ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনাতে শহীদ মিনারে আমরা 11টার সময় তাকে শ্রদ্ধা জানাবো। গুণী এই প্রতিভাবান শিল্পী তার কর্মের স্বীকৃতি স্বরূপ 21 পদক সহ নানা সম্মানে ভূষিত হয়েছিলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের ফরিদগঞ্জে মাসকুলার ডিস্ট্রফি নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 6 ভাই বোন। স্বাভাবিকভাবে জন্ম নিলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশি শুকিয়ে তারা হারিয়ে ফেলছে জীবনী সঙ্গী। দিনমজুর বাবা মনোহর আলীর পক্ষে তাদের চিকিৎসা ব্যয় ও ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এ রোগের কোনো প্রতিষেধক নেই। এ অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। নাইমুল ইসলামের নীরবের ছবি ও ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামের দিনমজুর মনোহর আলীর 5 ছেলে ও 1 মেয়ে।
এরা সবাই মাসকিউলার ডিস্ট্রফি নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। জন্মের 12 বছর পর থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে তারা হারিয়ে ফেলছে জীবনী শক্তি। লাঠি কিংবা অন্যের উপর ভর করে চলতে হচ্ছে তাদের। দিনমজুর বাবার একার পক্ষে তাদের চিকিৎসা ব্যয় ও ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়েছে। শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন বলে জানান তারা। আস্তে গিরাগুড়া শুকাই যায়, কোনো শক্তি নাই, সবাই আড়াচড়া করতে পারে, আমরা করতে পারি না। ডাক্তার কাছে যাইলে ডাক্তাররা কোনো এই রোগের চিকিৎসা নাই, খাইবা শুকাই যাইবা। অসুস্থ হয়ে গেছি, আমি আর যাইতে পারি না। যদি কোনো লোক সহযোগিতা করে, কোনো সরকার করে, তাহলে আমি তো জানলাম আছে, তাহলে এছাড়া আর আমার কিছু নাই। এই রোগের কোনো প্রতিষেধক নেই, তবে ফিজিওথেরাপি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। এটা হচ্ছে হেরিডিটারি মাসকুলার ডিস্ট্রফি। এই রোগের আসলে প্রকৃতপক্ষে কোনো প্রতিষেধক বা প্রতিরোধ করার কোনো উপায় নাই, পুরোপুরি এটা সোশ্যাল সাপোর্টের উপর নির্ভর করে। এই অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। প্রতিবন্ধী পরিবারটির প্রতি সরকার সহ বিত্তবানদের এই মুহূর্তে এগিয়ে আসা উচিত, তাহলে ওরা উপকৃত হবে, এদের সংসারটা মোটামুটি চলবে। খুবই অসহায়, সরকারের সহযোগিতা খুবই দরকার। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, সরকারি সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ইতিমধ্যেই আমরা 3 জনকে ভাতার আওতায় নিয়ে এসেছি, বাকি 3 জনকে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো এবং আয়বর্ধক সুবিধার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের ব্যবস্থা নেব। সরকারি হিসেব মতে চাঁদপুরের 8 উপজেলায় প্রায় 8000 শারীরিক, দৃষ্টি ও বাক প্রতিবন্ধী রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে বিপাকে পড়েছেন হোটেল ও মোটেল মালিকরা। তারা জানান, ঈদে অন্যান্য সময়ের চেয়ে দেশি বিদেশি পর্যটক ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর থাকে জেলার আলুটিলা, রিছাং ঝর্ণা, তৈদুছড়া ও হাজাছড়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটকদের ঘিরে ব্যস্ত থাকে শতাধিক হোটেল, মোটেল, রেস্ট হাউস, কটেজ ও বিপণী বিতানগুলো। কিন্তু ঈদের কিছুদিন আগে পাহাড় ধসে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। এছাড়া হোটেল, মোটেলের অগ্রিম বুকিংও বাতিল করেছেন তারা। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এক মাস আগে ঈদ উপলক্ষে ফুল বুকিং ছিল, এই পাহাড় বসে যাওয়ার পরে আমাদের প্রায় বুকিং সব ক্যান্সেল হয়ে গেছে। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে টুরিস্ট আসার কথা, ওনারা আসতেছে না, সবগুলো ক্যান্সেল দিয়ে দিচ্ছে। টুরিস্ট না আসার কারণে আমাদের তো বেচা কেনা একদম খুব খারাপ অবস্থা হচ্ছে। তারা মনে করছে যে এই শোকাহত অবস্থা আমরা গিয়ে আনন্দ করব, এটা ঠিক না। তাছাড়া অনেকে ভীতি সঞ্চার হয়েও তারা তাদের এই প্রোগ্রামগুলো, তাদের যে আসার যে পরিকল্পনাগুলো তারা বাতিল করেছে। মহাস্থানগড় খ্যাত প্রাচীন পুণ্ড্রনগরীর প্রত্ন সমৃদ্ধ এলাকাগুলোতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছে মানুষ। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বা প্রাচীন রাজবংশের ধ্বংসাবশেষগুলোতে ঈদের দিন থেকেই ভিড় বেড়েছে কয়েক গুণ। বগুড়া সহ আশপাশের জেলার ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন ইতিহাস ঐতিহ্যের এই স্থানে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 2500 বছরেরও বেশি পুরনো জনপদ পুণ্ড্রনগরীতে মৌর্য, গুপ্ত, পাল, সেন ও পরে মুসলমানদের রাজত্ব চলে যুগ পরম্পরায়। জেলা সদর থেকে মাইল 10 দূরত্ব মহাস্থানগড়ের। ঈদে আনন্দ সময় কাটাতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন সেখানে ছুটছে মানুষ। মহাস্থানগড় সম্পর্কে অনেক কথা শুনেছি, আজকে তা বাস্তবে দেখলাম। এটা ঐতিহাসিক জায়গা, ফ্রেন্ডদের নিয়ে, বোন ভাগ্নিদের নিয়ে ঘুরতে এসেছি এখানে। মহাস্থানগড়ে এসে অনেক ভালো লাগলো, দেখলাম, ঘুরলাম ঈদ উপলক্ষে, আর অনেক মজা করলাম। আমরা ঢাকা থেকে এসেছি, এখানে আমরা অনেক ঘুরলাম এবং জায়গাটা খুবই সুন্দর। ঈদের ছুটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে দর্শনার্থীদের ভিড়। আমরা নতুনভাবে এই মহাস্থানগড়কে সাজিয়েছি। বর্তমান এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থী এখানে দেখতে আসেন। সম্প্রতি মহাস্থানগড় এলাকায় কার্যক্রম শুরু করেছে টুরিস্ট পুলিশ। ঈদের ছুটিতে সবার আনন্দ উপভোগ নির্বিঘ্ন রাখতে পুলিশের বিশেষ এই ইউনিটের পাশাপাশি প্রস্তুত রয়েছে জেলা পুলিশও। বিনোদন কেন্দ্রের আশেপাশে আমরা সাদা পোশাক পুলিশ মোতায়েন করি। সর্বোপরি মানুষ নির্বিঘ্নে এই বিনোদন উপভোগ করতে পারে, এজন্য যা যা করণীয় বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা আমরা রাখবো। একে তো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব, তার সঙ্গে প্রকৃতির নির্মল বাতাস। তাই কর্মমুখর জীবনে ফাঁকে পাওয়া এমন উৎসব কেন্দ্রিক ছুটিতে এখানে ছুটে আসা মানুষরা বলছেন, এখানকে প্রকৃতিতে তারা যেমন নির্মল সময় কাটাচ্ছেন, তেমনি ইতিহাস থেকে সমৃদ্ধ হচ্ছে নতুন প্রজন্ম।
বগুড়ার মহাস্থান থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ। আবারও বড় ধরনের সাইবার হামলার শিকার বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। ইউক্রেন থেকে শুরু হওয়া র্যানসমওয়্যার সাইবার আক্রমণ এখন দেশে দেশে ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য, রাশিয়া, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, নরওয়ে থেকে শুরু করে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের বহু প্রতিষ্ঠান এ হামলায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অনেক প্রতিষ্ঠান তাদের কম্পিউটারের মনিটরের ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে দেখা যাচ্ছে হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিটকয়েন দিয়ে বিভিন্ন অঙ্কের অর্থ দাবি করছে। এর মধ্যে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্কো, রুশ তেল কোম্পানি রুসফনেট, বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা ব্রিটেনের WPPর মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে। মঙ্গলবারে সাইবার হামলার সূত্রপাত হয় ইউক্রেন থেকে। দেশটির বিভিন্ন মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক ও কিয়েভের বিমানবন্দরের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাও হ্যাকিং এর শিকার হয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও তার পরিবার। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার। ঈদ উদযাপন শেষে বাগেরহাটের ফকিরহাট থেকে ঢাকায় ফিরছিলেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান সহ পরিবারের বেশ কজন সদস্য। মঙ্গলবার বিকেল 5টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদর থানার কাছে আসলে রাজ্জাকের মাইক্রোবাসের সামনে চাকা পাংচার হয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে দ্রুত তাদের উদ্ধার করে পাশে একটি হাসপাতালে নিয়ে যান। জানা গেছে তিনি এখন শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাগেরহাট নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। মহাদেশীয় চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্বের লড়াই এবার শুরু হচ্ছে নকআউট পর্ব। আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান ইউরোজয়ী পর্তুগাল ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। রাশিয়ার কাজান অ্যারেনায় ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 12টায়। পর্তুগাল ও চিলি প্রথমবারের মতো কনফেডারেশনস কাপ খেলতে এসেছে দল দুটি। মহাদেশীয় চ্যাম্পিয়নদের লড়াইয়ে নিজেদের দাপট দেখিয়ে ইতোমধ্যে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। এখান থেকে অবশ্য বাড়ি ফেরার টিকিট কাটতে হবে যে কোনো একটি দলকে, কারণ সেমিফাইনাল শেষে জয়ী দলের তকমাটা জুটবে কেবল একটি দলের ভাগ্যেই। বাজিকরদের বাজির দরটা অবশ্য পর্তুগালের পক্ষে বেশি থাকার কথা। গেল বছর ইতালি, ইংল্যান্ড, জার্মানি কিংবা ফ্রান্সের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোকে হারিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরার মুকুট পড়ে তারা। স্কোয়াডে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় তারকার নাম, আছেন ন্যানি পেপেদের মতো তারকারাও। বার্নার্দো সিলভার মতো তরুণরাও প্রস্তুত ম্যাচে পার্থক্য গড়ে দিতে। নিজেদের প্রথম কনফেডারেশনস যাত্রার শুরুটায় খানিকটা হোঁচট অবশ্য খেয়েছিল পর্তুগাল। মেক্সিকোর সঙ্গে ড্র দিয়ে শুরু, তবে পরের ম্যাচেই স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের ধারায় ফেরে পর্তুগিজরা। আর শেষটায় তো নিউজিল্যান্ডকে 4-0 গোলে রীতিমতো উড়িয়ে দিয়েই তারা কাটে সেমিফাইনালের টিকিট। অন্যদিকে গেলবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি গেল বছরের এই দিনে মেসির আর্জেন্টিনাকে খালি হাতে ফিরিয়ে দিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকা নিজেদের করে নেওয়া দলটির যাত্রাটা অবশ্য খানিকটা বন্ধুরই ছিল এবারের আসরে। শুরুটায় আফ্রিকান সিংহ বলে পরিচিত ক্যামেরুনকে হারিয়ে যাত্রা, এরপরই খানিকটা কক্ষচ্যুত হয়ে জার্মানি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র। তারপরও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে দলটি। সানচেজ, আর্তুরো ভিদালের মতো চিরাচরিত তারকারাই সেমিতেও লারোচাদের মূল শক্তি। মুখোমুখি এর আগে একবারই দেখা হয়েছিল দল দুটির। অর্ধযুগ আগে সে ম্যাচে অবশ্য দুই দলই একটি করে পয়েন্ট নিয়ে ফিরেছিল। নকআউট পর্ব হওয়ায় এবার কিন্তু সে সুযোগ আর থাকছে না। চিলি নাকি পর্তুগাল, কে পাবে কাঙ্ক্ষিত সেই ফাইনালের টিকিট? কাজান অ্যারেনা ম্যাচ শেষে কিন্তু কথা বলবে একটি দলের হয়েই। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। আইসিসি নারী বিশ্বকাপের খবর। বৃষ্টি আইনে পাকিস্তানকে 107 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে সেভারো নাইটের জোড়া সেঞ্চুরিতে 377 রানের পাহাড় গড়ে ইংলিশরা। জবাবে 29 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে পাকিস্তান 107 রান তুললে বৃষ্টির ধাঁধায় বন্ধ হয়ে যায় খেলা। আইসিসি নারী বিশ্বকাপের সর্বোচ্চ রান 412। মুম্বাইয়ে 20 বছর আগে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার গড়া এই মহারেকর্ড কি লিস্টারে ভেঙে যাবে? এমন প্রশ্ন কারো মনে উকি দেয়নি তা নিশ্চিত করে বলা কঠিন। তবে শেষ পর্যন্ত এই রেকর্ড অক্ষুণ্ণই থেকেছে। আসলে খুব একটা কাছেও পৌঁছতে পারেনি ইংল্যান্ড, কিন্তু পাকিস্তানের বিপক্ষে 377 রানের পাহাড় গড়ে নিজেদেরই পেরিয়ে গেছে ইংলিশ মেয়েরা। 1997 সালে এই পাকিস্তানের বিপক্ষে গড়া 376 রানের সংগ্রহটাই এতদিন ছিল তালিকার 2-এ।
যেটি টপকে যেতে দুটি নামই যথেষ্ট ছিল, নাটালি শিভার ও হিদার নাইট। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন দুজনই। অধিনায়ক নাইট 106 ও শিভার করেন 137 রান। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন 213 রান, যা নারী বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। অথচ দলীয় 42 রানে 2 উইকেট তুলে নিয়ে ভালোই শুরু করেছিল পাক নারীরা। তবে মাঝে মহাকাব্যিক পার্টনারশিপ আর লোয়ার অর্ডারে ওয়াটের 42 ও উইলসনের 33 রানের ঝোড়ো ব্যাটিংয়ে কোচ মার্ক রবিনসনের কোষাগারে জমা পড়ে পাহাড় সমান সংগ্রহ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই পথ হারা পাকিস্তান। দলীয় 26 রানেই নাহিদা খান ও জাভেরিয়া খানের উইকেট হারায় তারা। আসমাইভা ইকবালকে সঙ্গে নিয়ে 41 রানের জুটিতে গুছিয়ে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন আয়েশা জাফর। তবে ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নিতে ব্যর্থ হননি তিনি। 30তম ওভারে বৃষ্টির হানায় খেলা বন্ধ হবার আগে আয়েশা 56 ও নাইন আবিদি 23 রানে অপরাজিত থাকেন। পরে আর ম্যাচ মাঠে না গড়ানোয় বৃথা যায় তাদের 40 রানের জুটি। মাকসুম আলম খান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী 2 বছরে 70% বাড়িকে এলপিজির আওতায় আনতে চাইলেও দাম ও মান নিয়ে বিতর্ক। সুষ্ঠু নীতিমালায় দাম অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। সময় চাইলেন প্রতিমন্ত্রী। বিবিআনায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে রাজধানী সহ সারা দেশের সিএনজি স্টেশনে 24 ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ। দুর্ভোগে সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য আবারও ব্যবহারের উপযোগী করে তোলার অভিযোগ। বাড়ছে মরণ ব্যাধির ঝুঁকি। আগামী মাস থেকে বেশ কিছু পরিকল্পনা সিটি কর্পোরেশনের। সঞ্চয়পত্রে সুদহার কমানোর ইঙ্গিতে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। কাঠামোগত পরিবর্তন আনার দাবি, ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের আশঙ্কা। এবং ঈদকে কেন্দ্র করে নানা বয়সী মানুষের ঢল কুয়াকাটায়। অশান্ত সমুদ্রের জলরাশি দেখে উচ্ছ্বসিত সবাই। নরসিংদী ড্রিম হলিতে পার্কে উৎসবের আমেজ। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।